নমস্কার বন্ধুরা, প্রত্যেককে এডুস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। এসএলএসটির যে সিরিজ চলছে সেই সিরিজে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে আজকে আমরা পড়ব হচ্ছে কেএমটি নিয়ে। ওকে, কেএমটির ফুল ফর্ম হচ্ছে কাইনেটিক মলিকিউলার থিওরি অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব। ওকে, গ্যাসের গতীয় তত্ত্ব যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম সেটাই এখানে পড়বো হচ্ছে কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাসেস। ওকে, এখানে আমরা চ্যাপ্টারের একটু আউটলাইনগুলো দেখে নিই। প্রথমত আমরা কি কি পড়ব। সব থেকে বেসিক যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে অ্যাজাম্পশনস অফ কাইনেটিক মলিকুলার থিওরি। কাইনেটিক মলিকুলার থিওরির অ্যাজাম্পশন পড়ব প্রথমে আমরা, অর্থাৎ স্বীকার্য যদি বলো বাংলায়। আচ্ছা, অ্যাজাম্পশনের পরে আমরা যে জায়গাটা পড়ব সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু আরটি সমীকরণ, যেটা সেই সমীকরণটা। তার আগে একটা আইডিয়াল গ্যাসের প্রেশারের ইকুয়েশন পড়ব। তারপরে আমরা বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাব হচ্ছে গ্যাসের 3 প্রকার স্পিডের উপরে। ওকে, যেমন আরএমএস স্পিড, তারপরে মোস্ট প্রবাবেল স্পিড, আর একটা হচ্ছে আমাদের এভারেজ স্পিড। এই সমস্ত স্পিডে চলে যাচ্ছি। ওকে, সবগুলোই হবে হচ্ছে সংক্ষিপ্ত আকারে, যাতে ফর্মুলা বেসড। আমাদের তো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, অতিরিক্ত থিওরির ভিতরে ঢুকে তো লাভ নেই। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে সিপিসিভি এবং ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে। আগে বলে দিচ্ছি, সিপিসিবির ব্যাখ্যা আমি এই চ্যাপ্টারে দেব না, ওটা থার্মোডাইনামিক্সের পার্টে আসবে। সিপিসিবি সম্বন্ধে আমরা বেসিক আইডিয়া দিয়ে আমি সিপিসিবি পড়ানোর উদ্দেশ্য হচ্ছে একটা গামা বলে একটা কনস্ট্যান্ট হয়। ওকে, এই গামার ভ্যালু ক্যালকুলেট করা, সেই জায়গাটা থেকেই আমি পড়াবো। তো প্রথমে আমি চলে আসি, সেটা হচ্ছে অ্যাজাম্পশনস অফ কাইনেটিক মলিকুলার থিওরি। অ্যাজাম্পশনের মধ্যে প্রথম যদি বলা হয় এক নম্বর অ্যাজাম্পশন হচ্ছে যে গ্যাস মলিকুল যারা আছে সমস্ত কিছুই গ্যাস মলিকুল দিয়েই বলা হবে। ওকে, সব কিছুই গ্যাস মলিকুলের সম্বন্ধেই বলা হবে। গ্যাস মলিকিউলস পারফেক্টলি ইলাস্টিক। গ্যাস মলিকিউলস আর পারফেক্টলি ইলাস্টিক। লাস্টে সম্ভব হলে আমি কিছু কয়েকটা অ্যাটলিস্ট 10টা কোশ্চেন যদি নিয়ে আসি তাহলে ইয়ে করা যাবে। ওকে, দেখা যাবে। তাহলে আমরা দেখলাম গ্যাস মলিকিউলস আর পারফেক্টলি ইলাস্টিক। 2 নম্বর পয়েন্টে আমরা দেখব সেটা হচ্ছে সাইজ অফ দ্য মলিকিউলস আর very small, even smaller than, এগুলো থেকে কিন্তু স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসে। ওকে, even smaller than the average separation between two molecules। দেখো বিষয়টা এরকম অনেকটা, সেটা হচ্ছে ধরো এটা একটা গ্যাস মলিকিউল আর পাশে আর একটা গ্যাস মলিকিউল। ওকে, মাঝখানে যদি তোমরা সেপারেশনটা দেখো, অর্থাৎ দূরত্বটা একটা মলিকিউল থেকে আর একটা মলিকিউলের যে দূরত্বটা, সেই দূরত্বটা আর মলিকিউলের যে ব্যাস, মলিকিউলের যে ডায়ামিটার, সেই ডায়ামিটার কোনটা ছোট? এখানে ডায়ামিটার যেটা সেটা ছোট, আর তাদের মাঝখানের ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা অনেকটা বেশি সেই তুলনায়। তাই তো এটাই বলা আছে যে মলিকিউলের যেটা সাইজ, সেই সাইজটা তাদের ডিস্টেন্সের থেকেও ছোট। ওকে, নেক্সট আসি সি নাম্বার পয়েন্টে আমরা পাবো হচ্ছে গ্যাস মলিকিউলস
obey Newton's laws of motion. নিউটনস লজ অফ মোশন, নিউটনের গতিসূত্রগুলোকে মান্যতা দেয়। ওকে, যখন ওদের গতি বিবেচনা করতে গেলে নিউটনের সূত্র ধরে কাজ করলে হয়ে যায়। ওকে, আচ্ছা, গ্যাস মলিকুলগুলো যে ধাক্কা খায়, কলিশন হয়, সেই কলিশনগুলো দুই প্রকারের কলিশন হতে পারে। একটা কলিশন হতে পারে গ্যাস মলিকুলগুলো মলিকুলের সাথে, উইথ দেমসেলভস, আর একটা হতে পারে উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেইনার। অর্থাৎ গ্যাস মলিকুলগুলো নিজেদের মধ্যেও ধাক্কাধাক্কি করতে পারে, আবার গ্যাস মলিকুলগুলো পাত্রের দেওয়ালের সাথেও ধাক্কাধাক্কি করতে পারে। ওকে, নেক্সট আসি যেটা, সেটা হচ্ছে সবই কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এগুলো প্রত্যেকটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ডিউরিং কলিশন ধাক্কার সময় দে ডু নট exert any attraction or repulsion among themselves. অর্থাৎ সংঘর্ষ হবে কিন্তু তারা তাদের মধ্যে কিছু বিনিময় করবে না। একটা পার্টিকেল আর আরেকটা পার্টিকেল ধরো সংঘর্ষ হয়ে গেল, তারা একটা আরেকটাকে আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না। ওকে, অর্থাৎ সেই সেলফলেস যেটা বলা হয়, অর্থাৎ আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না, বিষয়টা এরকম অনেকটা। ওকে, এফ নাম্বার পয়েন্টে আসি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তো অনেকগুলো এখানে বলা যেতে পারে। সেটা হচ্ছে ডিউরিং কলিশন কাইনেটিক এনার্জি, তোমরা লিখে নিতে পারো এটাকে, কাইনেটিক এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট। ওকে, কাইনেটিক এনার্জি যদি কনস্ট্যান্ট থাকে সংঘর্ষের সময়, তাহলে সেটাকে আমরা কী সংঘর্ষ বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক কলিশন। এটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, এই যে যতগুলো লেখালাম তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, এটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক কলিশন। আচ্ছা, ইলাস্টিক কলিশন কাকে বলে? যেই কলিশনে কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম দুটোই কনস্ট্যান্ট থাকে। কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম দুটোই কনস্ট্যান্ট থাকে। আর ইনইলাস্টিক কলিশন কাকে বলে? যেখানে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে মোমেন্টাম দুটোতেই কনস্ট্যান্ট থাকে, কনজার্ভ থাকে। ইলাস্টিকেও মোমেন্টাম কনজার্ভ থাকে, ইনইলাস্টিকেও মোমেন্টাম কনজার্ভ থাকে। তাহলে ইলাস্টিক আর ইনইলাস্টিকের মধ্যে পার্থক্য কী? ইলাস্টিকে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে, আর ইনইলাস্টিকে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট বা কনজার্ভ থাকে না। ওকে ওকে, আর বাদ বাকি যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমাদের এখানে একটা লাস্ট একটা পয়েন্ট না বললেই হয় না, সেটা হচ্ছে জি নাম্বার পয়েন্ট যদি বলি, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনকে আমরা এখানে কনসিডার করব না। গ্র্যাভিটেশন তো নট টু কনসিডার। ওকে, মানে বলি একটু বিষয়টা, গ্র্যাভিটেশন নট টু কনসিডার মানে কি? ধরো একটা পার্টিকেল এই কণাটার খুব কাছাকাছি চলে আসলো, তোমরা বলতে পারো যে এদের মধ্যে অভিকর্ষ বল কাজ করতে পারে, অভিকর্ষ বিষয় গ্র্যাভিটেশন, ওকে, অভিকর্ষ মহাকর্ষ যেটা বলো না কেন, সেটা কাজ করতে পারে, সেটা কিন্তু হবে না। ওকে, আমরা কিন্তু এখানে ধরবো না। ওকে, নেক্সট আসি আদর্শ গ্যাসের চাপের রাশিমালায়, অর্থাৎ প্রেশার equation of an ideal gas. প্রেশার ইকুয়েশন অফ অ্যান আইডিয়াল গ্যাসের কথা যদি বলা হয়, সেটাকে পি দিয়ে লেখা হয়। সেটাকে হাফ না 1/3 রো ইন্টু সি RMS এর স্কোয়ার। ওকে, RMS বেগের স্কোয়ার ওটা কিন্তু।
এই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। এই যে এখানে যেটা রোটা হচ্ছে আমাদের ঘনত্ব, মাস বাই ভলিউম। ওকে, তারপর আমরা ক্লিয়ারলি লিখতে পারি 1/3 m/v রো এর জায়গায় লেখা যায় ইন্টু কত, CRMS এর স্কোয়ার। ওকে, এখন 1/3 m/v যেটা আছে, m/v-কে আমি একটা কাজ করি যে ধরো একটা গ্যাস আছে, সেই গ্যাসে অনেকগুলো পার্টিকেল আছে এখানে, প্রত্যেকটা পার্টিকেলের মাস ধরে নিলাম m, আর নাম্বার অফ পার্টিকেলস কত আছে, নাম্বার অফ পার্টিকেলস আমরা বলতে পারি সেটা হচ্ছে ক্যাপিটাল N ধরি। ওকে, তাহলে পুরো যে গ্যাসিয়াস সিস্টেমটা আছে সেই গ্যাসিয়াস সিস্টেমটার মোট ভর কত, প্রত্যেকটা পার্টিকেলের ভর m, তাহলে n সংখ্যক পার্টিকেলের ভর কত হবে, m ইন্টু n, যেটাকে আমরা ক্যাপিটাল M বললাম। তাহলে ক্যাপিটাল M এর জায়গায় বসে গেল m ইন্টু n বাই কি v ইন্টু কি CRMS এর স্কোয়ার। ওকে, এই সাইডে p আছে। ওকে, এখানে p ইকুয়ালস টু একটা জিনিস এখানে লক্ষ্য করবে, n/v যেটা আছে এটাকে নাম্বার ডেনসিটি বলা হয়, অর্থাৎ প্রতি একক আয়তনে কত সংখ্যক গ্যাসীয় অণু আছে। ওকে, এটাকে স্মল n দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমার ফর্মুলাটা কত চলে আসলো, 1/3 m ইন্টু স্মল n ইন্টু কি CRMS এর স্কোয়ার। ওকে, এখানে n যেটা এটাকে বলা হয় নাম্বার ডেনসিটি, নাম্বার ডেনসিটি মানে হচ্ছে n/v। ওকে, নেক্সট আসা যাক গ্যাসের 3 প্রকার বেগের উপরে, ভেলোসিটি বলে, অনেকে স্পিড বলে। ওকে, 3 স্পিডস অফ গ্যাস, গ্যাসের 3 প্রকার স্পিড। প্রথমত যেই স্পিডটা আমরা জানি সেটা হচ্ছে প্রথমে বলা হয় c এভারেজ, অর্থাৎ এভারেজ স্পিড। ওকে, আর একটা হয় CRMS, আর একটা হয় CMP। ওকে, 3 টাইপস অফ স্পিড বলতে পারো। এখন সি এভারেজের একটা এক্সপ্রেশন আসে, অনেক বড় ক্যালকুলেশনের পরে এক্সপ্রেশনটা আসে, তো এটা মাথায় রাখো ডাইরেক্টলি। সেটা হচ্ছে 8RT বাই পাই ইন্টু ক্যাপিটাল M, অর্থাৎ টোটাল মাস অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম। ওকে, CRMS এটা হয় 3RT বাই ক্যাপিটাল M, আর সি মোস্ট প্রবাবল হচ্ছে 2RT বাই ক্যাপিটাল M। দেখো একটা কমন একটা বিষয় তোমাদের মনে রাখে, অনেকে কনফিউশন হয়ে যায় যে কীভাবে কী মনে রাখবো না রাখবো, সেটা একটু বলে দিই। দেখো প্রত্যেকটার মধ্যে RT বাই ক্যাপিটাল M কমন, প্রত্যেকটার মধ্যে RT বাই ক্যাপিটাল M কমন। অ্যাভারেজের মধ্যে 8/পাই, এভাবে মাথা রাখবে। অ্যাভারেজের মধ্যে আমি লিখে দিচ্ছি এটা, যেটা অ্যাভারেজের মধ্যে 8/পাই আসে ভেতরে, RMS-এর মধ্যে 3 আসে, আর মোস্ট প্রবাবল যদি বলা হয় সর্বাপেক্ষা সম্ভাব্য, সেখানে 2 আসে। ওকে, এখানে সি এভারেজ যেটা সেটা আর CRMS যেটা সেটা ক্যালকুলেশনের মাধ্যমে আসে। কেন এগুলো বের করা হয় বলে দিচ্ছি। সি এভারেজ ভেলোসিটি বলো, CRMS ভেলোসিটি বলো, এগুলো বের করার উদ্দেশ্য হচ্ছে নির্ভুলভাবে একটা গ্যাসিয়াস সিস্টেমের বেগ নির্ণয় করা, গ্যাসিয়াস সিস্টেমের গ্যাস মলিকুলগুলোর বেগ নির্ণয়, নির্ভুল প্রচেষ্টার জন্য এভারেজের থেকে আরেকটু বেটার হচ্ছে RMS। ওকে, এখন বিষয় হচ্ছে এই জিনিসটা কি, সি মোস্ট প্রবাবল, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট, বাট এটার কনসেপ্টটাও একটু জানতে হয়। এটা মোস্ট প্রবাবল মানে কি, সর্বাপেক্ষা সম্ভাব্য। মোস্ট প্রবাবল, ধরো একটা ক্লাসে
কিছু স্টুডেন্ট আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, কতজন হলো? 1 2 3 4 5 6 7 8 9 জে, 10জন স্টুডেন্ট আছে। ফিজিক্স পরীক্ষায় এ পেয়েছে 80, ডি পেয়েছে 80, জি পেয়েছে 80, বি পেয়েছে 70, সি 70, ই 70, এফ 70, এইচও 70 পেয়েছে, আর আই পেয়েছে 100, আর জে পেয়েছে 90। ওকে, তাহলে আমি যদি বলি যে 10জন স্টুডেন্টের মধ্যে প্রবাবিলিটি অফ গেটিং 70 মার্কস বা 80 নেই, ফার্স্টে স্টেপ বাই স্টেপ করি। 80 পাওয়ার সম্ভাবনা, এই যে 10জন স্টুডেন্ট, এদের মধ্যে যদি আমি সবাইকে ডাকি তাহলে 80 পাওয়ার সম্ভাবনা কত তাদের মধ্যে থেকে? 80 পাওয়ার সম্ভাবনা হচ্ছে 80 কতজন পেয়েছে? 80 পেয়েছে হচ্ছে, এখানে দেখতে হবে, 80 একজন 80, দুজন 80, তিনজন 80, কতজনের মধ্যে? 10 জনের মধ্যে। তাহলে 80 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/10। 70 পাওয়ার প্রবাবিলিটি কত হবে? 70 পাওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে 70 একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, বাবা অনেক তো। তাহলে কত? 10 জনের মধ্যে 5 জন, এটা 70 পাওয়ার প্রবাবিলিটি। 100 পাওয়ার প্রবাবিলিটি কত? একজন 100 পেয়েছে, তাই 1/10 হবে। আর 90 পাওয়ার প্রবাবিলিটি কত হবে? একজন 90, তাই 1/10, এটাও সেম। ওকে, তার মানে এখানে যদি বলা হয় যে সব থেকে বেশি প্রবাবিলিটি কার, সব থেকে বেশি প্রবাবিলিটি, জাস্ট 1 সেকেন্ড, সব থেকে বেশি প্রবাবিলিটি হচ্ছে এই সংখ্যাটার। ওকে, একটু দাঁড়াও, সব থেকে বেশি প্রবাবিলিটি হচ্ছে এইটার, অর্থাৎ 70 মার্কস পাওয়ার প্রবাবিলিটিটা কি সব থেকে বেশি ক্লাসের মধ্যে। তাহলে এই 70কে আমি বলবো হচ্ছে মোস্ট প্রবাবল নাম্বার, মোস্ট প্রবাবল নাম্বার। এখন একইভাবে গ্যাসের ক্ষেত্রেও কি হয়, ধরো অনেকগুলো গ্যাসের অণু আছে, তার মধ্যে যেই বেগটা নিয়ে সব থেকে বেশি সংখ্যক গ্যাস অণু চলাচল করতে পছন্দ করে, যেই বেগটা নিয়ে সব থেকে বেশি সংখ্যক গ্যাস অণু চলাচল করতে পছন্দ করে, তাকে আমরা বলি হচ্ছে CMP। ওকে, তাহলে সংখ্যাগত দিক থেকে এই CMP নিয়ে চলাচল করা গ্যাসের অণুর সংখ্যা কি অনেকটা বেশি। ওকে, আমরা পরে একটা গ্রাফের সাহায্যেও দেখব বিষয়টা। আচ্ছা, তাহলে এই 3 প্রকার আমরা বেগ দেখলাম। 3 প্রকার বেগের যদি আমাদের রেশিও বের করতে বলে, এটা বহু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করেছে, গ্র্যাজুয়েশনেও ছিল একটা সময়। ওকে, সেটা হচ্ছে যে সি অ্যাভারেজ ইস টু CRMS ইস টু CMP। যদি রেশিও বলে তাহলে কত হবে? রেশিও যে হয়ে যাবে √RT/M, তো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কত হবে? 8/π ইস টু √3 ইস টু √2। এখন সিকোয়েন্সটা কখনো কখনো গন্ডগোল থাকতে পারে, মানে সিকোয়েন্সটা হচ্ছে কখনো কখনো আগে পরে হতে পারে। তো এই অনুপাতটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এবং আমি যেই সিকোয়েন্সটা দিয়েছি সেটাই মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় একটু এদিক ওদিক করে দিতে পারে, যে সি এভারেজটা হয়তো সেকেন্ড পজিশনে দিল, CRMSটা প্রথম পজিশনে দিল, এরকম গন্ডগোল করে দিতে পারে। তখন কিন্তু বলতে পারবে না যে স্যার এই জিনিসটা আপনি তো প্রথমে √8/π, আমি প্রথমে √8/π দিচ্ছি কারণ প্রথমে আমি সি এভারেজ ধরেছি, এটা সেকেন্ড টার্ম হিসাবেও দিতে পারতো, বা এটা ফার্স্ট টার্ম হিসাবেও দিতে পারতো। ওকে, আমি জাস্ট বেসিক অনুপাত বের করাটা শেখালাম। তাহলে ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের RMS-এর গল্প। ওকে, চলো এখন একটু RMS-এর সাথে টেম্পারেচারের একটা ধারণা দেখি আমরা। ওকে, রিলেশন উইথ টেম্পারেচার, রিলেশন অফ CRMS উইথ টেম্পারেচার। CRMS-এর সাথে টেম্পারেচারের কী সম্পর্ক সেটা দেখি। এখন এটা তো সহজ জিনিস, তবে মনে রাখতে হবে ডিপেন্ডেন্সি থেকে কোশ্চেন আসে। CRMS ইকুয়ালস টু √ কত? 3RT/M। তার মানে স্বাভাবিকভাবেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে CRMS এখানে √T এর সাথে সমানুপাতিক সম্পর্কে আছে। তাহলে আমরা এখান থেকে লিখে দিই CRMS
সমানুপাতিক হয়ে গেল √/t। ওকে, তো এই ফর্মুলাটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কখনো কখনো CRMS এর স্কোয়ার সমানুপাতিক t, এই ফর্মুলা ধরেও কখনো কখনো অঙ্ক করতে হতে পারে। যাই হোক, একটা শিখলেই হলো, 2-4টা জিনিস তো আর মনে রাখার প্রয়োজন নেই। তো এটা কিন্তু তোমাদের এখানে খেয়াল রাখতে হবে এই বিষয়টা। ওকে, তাহলে CRMS এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের জায়গাটা গেল। এখন আমরা আসি ডিগ্রিজ অফ ফ্রিডম। তার আগে একটা জিনিস পড়ে নিব, আগে ডিগ্রিজ অফ ফ্রিডমটাই পড়ে নিই। ওকে, নেক্সট, ডিগ্রিজ অফ ফ্রিডম বাংলায় বলে স্বাধীনতার মাত্রা। ডিগ্রিজ অফ ফ্রিডম ব্যাপারটা অনেকটা ওই স্বাধীনতার মাত্রার মতনই অনেকটা। ওকে, যেমন আমাদের দেশ তো 1947-এ স্বাধীন হয়েছে, তখন একরকম স্বাধীনতার ডেফিনেশন ছিল, এখনও একরকম স্বাধীনতার ডেফিনেশন। তুমি কাউকে গিয়ে জিজ্ঞাসা করো তুমি কি স্বাধীন, সে বলে হ্যাঁ, অনেকে বলে হ্যাঁ একদম আমি সম্পূর্ণ স্বাধীন, অনেকে বলে না আমি তো এখনও গৃহবন্দী। তো এক একজনের কাছে স্বাধীনতার মাত্রা বা এক একজনের কাছে স্বাধীনতার ডিগ্রি এক এক রকম। ওকে, তো সেরকমই বিষয়টা যে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে, ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, যে ডেফিনেশনটা আগে দিই। ডেফিনেশনটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস required to describe the dynamics or motion of a গ্যাস পার্টিকেল বা পার্টিকেল। ওকে, সবসময় যে গ্যাস পার্টিকেল হতে হবে এমনটা না। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমি এই সমস্ত গল্পে যাচ্ছি না, মানে এই সংজ্ঞা ধরে ধরে পড়ানোর বিষয়টা আমি এখানে ঠিক খুব একটা পছন্দ করি না ডিগ্রিজ অফ ফ্রিডমের ব্যাপারে। ডিগ্রিজ অফ ফ্রিডম ডাইরেক্টলি আমি ঢুকেছি, ডিগ্রিজ অফ ফ্রিডমের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমকে F দিয়ে লেখা হয়, F = dn - k। ওকে, এখন তোমরা বলবে যে স্যার এটা dn - k না, এটা হচ্ছে 3n - k, তাই তো? হ্যাঁ, D ফর ডাইমেনশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, D ফর ডাইমেনশন, K ফর কনস্ট্রেইন্ট, অনেকটা বাধার মতন ভাবতে পারি, K ফর কনস্ট্রেইন্ট। একটু পরে আমি ট্রিক বেসড পড়াচ্ছি, যেহেতু আমি খুব একটা কনসেপ্টে যাব না যে কনস্ট্রেন্ট কী জিনিস, কেন কনস্ট্রেন্ট সৃষ্টি হচ্ছে, XYZ অ্যাক্সিস, আপ ডাউন মোশন, লেফট রাইট মোশন, এই সমস্ত বিষয়ে আমি যাব না। ওকে, তো চলো আমরা প্রথম আমাদের যেটা টাইপ দেখি, যে ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা ক্যালকুলেট করব। ডিগ্রিজ অফ ফ্রিডমকে DOF লেখা হয়। ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ monoatomic gas molecule in 3D। ওকে, এটা ইম্পর্টেন্ট লাস্টের কথাটা, in 3D। ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ monoatomic গ্যাস মলিকিউল। monoatomic মানে কি? monoatomic মানে হচ্ছে এখানে একটা পার্টিকেল আছে, যেই পার্টিকেলটা ডান দিক বা দিক যেতে পারে স্বাধীনভাবে। ডান দিক বা দিক মানে হচ্ছে লেফট রাইট মোশন হতে পারে। এছাড়া এর কি হতে পারে? এছাড়া এর আপ ডাউন মোশন হতে পারে, আপ ডাউন মোশন। ওকে, ফ্রিলি আপ ডাউন মোশন করতে পারে। আরেকটা হতে পারে কি, আরেকটা হচ্ছে ইন আউট মোশন, হচ্ছে মাঝখানের পয়েন্টটা থেকে তোমার চোখের দিকে, আবার তোমার মোবাইলের স্ক্রিন থেকে ভেতরের দিকে, এটাকে আমরা ইন আউট মোশন বলি। ওকে, ইন আউট, এই মোশনটাও হতে পারে। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 3। এটা একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি তো ফর্মুলা বেসড যদি বলা হয়, তাই তো? আর একটা পদ্ধতি হচ্ছে ফর্মুলা বেসড। ফর্মুলা বেসড পদ্ধতিটা হচ্ছে যে এখানে তো একটাই কণা, তাই আমাদের ফর্মুলা কী আসবে? F = যেহেতু কত ডাইমেনশনে বলছে? 3 ডাইমেনশনে, তাহলে স্মল ডি ফর্মুলা কী ছিল? dn - k। স্মল ডি এর জায়গায় কত বসবে? 3। n হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস এখানে 1, যেহেতু মনোঅ্যাটমিক বলা হচ্ছে। -k, এখানে কোনো বাধা নেই, আশেপাশে কিছু নেই, তাই এখানে k এর ভ্যালু কত হবে? 0। তাহলে f এর ভ্যালু 3।
এটা আমাদের উপরেরটা যেটা ছিল সেটা অ্যানালাইটিক্যাল মেথড, ওকে, আর নিচেরটা আমাদের ডিরেক্ট মেথড, ওকে, ফর্মুলা বেসড, এটা ডিরেক্ট মেথড। অ্যানালাইটিক্যাল মেথডে করতে পারে, অ্যানালাইটিক্যাল মেথডে একটু সময় বেশি লাগে, কনসেপ্টের বেশি দরকার পড়ে, আমরা ডিরেক্ট মেথডেই বের করি। ডিরেক্ট মেথডে কেন বের করি একটু পরে বুঝতে পারবে। যদি তোমাকে একই কোশ্চেন যদি বলতো যে ডিগ্রিজ অফ ফ্রিডম মোনোঅ্যাটমিক 2D, তখনই আমাদের কী হয়ে যেত, এফ ইকুয়ালস টু 2n মাইনাস কে এর ফর্মুলা চলে আসতো। তাহলে কত হতো, 2 × 1 - 0 ইকুয়ালস টু কত আসতো, উত্তর 2। ওই জন্য দেখা একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে মোনো অ্যাটমিক দেখা মাত্রই অনেক স্টুডেন্ট আছে বলে মোনো অ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়, অনেকে ডিরেক্টলি বলতে, আচ্ছা মোনো অ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হয়। না, 3 বলবো না, আগে দেখতে হবে কত ডাইমেনশনে সে মুভ করছে, ওকে, কত ডাইমেনশনে মুভ করছে। এরকমও তো হতে পারে মোনো অ্যাটমিকটা 1 ডাইমেনশনে হতে পারে, তখন ফর্মুলা কী হয়ে যাবে, n - k হয়ে যাবে ফর্মুলা, 1n - k। তো যাই হোক, সেখানে যাচ্ছি না। এটা 1 নম্বর এক্সাম্পল গেল। 2 নম্বর এক্সাম্পলে আমরা দেখব হচ্ছে ডাইঅ্যাটমিক মলিকিউল ইন 3D। ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে আবার 3D বলে দিয়েছে, তার ফর্মুলা কী হবে, 3D বলা মাত্রই ফর্মুলাটা হয়ে যাবে 3n - k। 2D বললে এই 3 এর জায়গায় 2 আসবে, 1D বললে এখানে আসবে 1, ওকে, যত ডাইমেনশন তত স্মল ডি, তাহলে 3n - k। আচ্ছা 2Dর একটা ছবি আঁকি, চলো, সরি 2D বলি কেন, ডাইঅ্যাটমিকের একটা ছবি আঁকি। ধরো এটা হচ্ছে ডাইঅ্যাটমিক মলিকিউলের 3 তো বসলো, এনের জায়গায় কত হবে, এনের জায়গায় 2, যেহেতু এখানে দুটো অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি। আর মাঝখানে যে জায়গাটা আছে, মাঝখানে যে অঞ্চলটা, এই জায়গাটাকে আমি একটা লাঠির মতন একটা জায়গা দেখতে পাচ্ছ, এই লাঠির মতো জায়গাটাকে একটা কনস্ট্রেন্ট বলবো আমি। তাহলে এখানে নাম্বার অফ কনস্ট্রেন্ট কত, 1। তাহলে এফ এর ভ্যালু কত হচ্ছে, 3 × 6 - 1 কত হচ্ছে, 5। তাহলে ডাইঅ্যাটমিক 3Dতে যদি ডাইঅ্যাটমিক মলিকিউল থাকে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত, 5। এখন একই কোশ্চেন 2D থাকতে পারে, এখানে 2D থাকলে এখানে ফর্মুলা হয়ে যাবে 2n - k, তাহলে কত আসলো, 2 × 2 - 1, তাহলে কত আসলো, 3। তো যাই হোক, আমি যাচ্ছি না, আমি 3Dটাই পড়াচ্ছি আপাতত। 3 নাম্বার, এবার বলা হচ্ছে ট্রাইঅ্যাটমিক ইন 3D। আচ্ছা, ট্রাইঅ্যাটমিকের অনেক গল্প আছে। ট্রাইঅ্যাটমিক একটা হচ্ছে আমাদের লিনিয়ার ট্রাইঅ্যাটমিক হয়, এটা একটা লিনিয়ার ট্রাইঅ্যাটমিক, আর এটা হয় প্লেনার ট্রাইঅ্যাটমিক, অর্থাৎ একটা তলে সেই বিঙ্গো চিপসের মতন, ওকে, এরকম একটা যদি বলা হয়, তাহলে একটা শেপ, দুটোই কিন্তু ট্রাইঅ্যাটমিক, একটা হচ্ছে লিনিয়ার ট্রাইঅ্যাটমিক, একটা হচ্ছে প্লেনার ট্রাইঅ্যাটমিক। লিনিয়ার ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে দেখি কি হবে। লিনিয়ার ট্রাইঅ্যাটমিকের ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু 3n - k। এখানেও ফর্মুলা এফ ইকুয়ালস টু 3n - k। তফাৎটা কী হয়ে যাচ্ছে, এখানে 3, এন এর ভ্যালু কত, এন হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, 1 2 3, তাহলে এন এর জায়গায় 3। কনস্ট্রেন্ট কতগুলো, কনস্ট্রেন্ট কিন্তু এই মাঝখানে লাঠির মতন অংশটা হচ্ছে কনস্ট্রেন্ট, তাহলে কনস্ট্রেন্ট হচ্ছে 2টো, তাহলে কত হচ্ছে, 3 × 9 - 2 করলে হচ্ছে 7, এফ এর ভ্যালু 7 আসছে। এটা হচ্ছে লিনিয়ার ট্রাইঅ্যাটমিক, ওকে। আচ্ছা, আর যেটা প্লেনার ট্রাইঅ্যাটমিকের ফর্মুলা কী হয়ে যাবে, এফ ইকুয়ালস টু 3 × 3 তো হবেই, -k। এখানে কে এর ভ্যালু কয়টা, একটা লাঠি, দুটো লাঠি, 3টে লাঠি, তাহলে কত হচ্ছে, 3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, 6। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, লিনিয়ারের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 7 হচ্ছে, আর প্লেনারের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 6 হচ্ছে। এই 3টে আমাদের গ্যাসে পড়লে যথেষ্ট, ওকে। এখন আমরা একটা ইয়েতে আসবো, সেটা হচ্ছে গামা কী জিনিস, ওকে। গ্যাসের 2 রকমের আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট হয়, ওকে। দুটো স্পেসিফিক হিট, একটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটাকে আমরা সিপি দিয়ে লিখি। আবার একই স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটাকে লিখি সিভি দিয়ে। এই সিপি বাই সিভি যেটা আছে, সিপি বাই সিভিকে একটা বলা হয়, সেটা হচ্ছে গামা।
আর একটা জিনিস মাথায় রাখবে, সিপি ইজ অলওয়েজ গ্রেটার দেন সিভি, এবং কতটা গ্রেটার দেন, সিপি থেকে সিভিকে বিয়োগ করলে আমরা আর পাই। আর এর ভ্যালু সাধারণত আমরা ধরে নিই কত, 2 সিজিএস পদ্ধতি। ওকে, আর এর ভ্যালু ধরে নিই 2, যাই হোক সেটা 2টা আমি বললাম, ওটা পরে ডিটেলসে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আলোচনা করবো এই বিষয় সম্বন্ধে। আপাতত আমরা ধরে নিই যে সিপি থেকে সিভি বিয়োগ করলে কত হয়, 2 হয়। একটু পরে মিলিয়ে দেখবো আমরা। ওকে, তাহলে সিপি আর সিভির অনুপাতকে বলা হয় গামা। এখন দেখো, গামার সাথে ডিগ্রিজ অফ ফ্রিডমের একটা সম্পর্ক আছে, রিলেশন বিটুইন গামা অ্যান্ড ডিগ্রিজ অফ ফ্রিডম এফ, গামা আর এফ এর মধ্যে সম্পর্ক। ওকে, গামা আর এফ এর মধ্যে খুবই পপুলার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে গামা ইকুয়ালস টু 1+2/f, গামা ইকুয়ালস টু 1+2/f। তাহলে যদি আমাদের বলা হয় যে মনো অ্যাটমিকের ক্ষেত্রে এফ কত হয়, ওই 3Dতে, কিন্তু সব 3Dতে ধরে নিচ্ছি আমরা, 3D মনো অ্যাটমিক, সেই ক্ষেত্রে এফ কত হয়, 3। তাহলে গামা কত হবে, গামা ইকুয়ালস টু 1+2/3, এখানে চলে আসি, তাহলে এটাকে সলভ করলে চলে আসবে 5/3। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এখানে উপরেরটা কি সিপি, নিচেরটা কি সিভি। সিপি থেকে সিভি বিয়োগ করো তো কত আসছে, এখান থেকে এখানে বিয়োগ করো, 5 থেকে 3 গেলে থাকে 2, তাই তো হয় না? একটু আগে তোমাদের বললাম সিপি থেকে সিভি বিয়োগ করলে আর পাই, আর এর ভ্যালু কত, 2। কোন ইউনিটে সেটা পরের ব্যাপার, এটা জাস্ট ফর ফান এটা। ওকে, নেক্সট আসি, এটা মনো অ্যাটমিক গেল। ডাইঅ্যাটমিক 3D, ডাইঅ্যাটমিক 3Dর ক্ষেত্রে এফ এর ভ্যালু কত আসে, এফ এর ভ্যালু আসে হচ্ছে 5। তাহলে গামা ইকুয়ালস টু 1+2/5, তাহলে যোগ করলে কত আসে, 7/5। এবারও মজার জন্য যদি বলি, তাহলে 7 আর 5-এর মধ্যে বিয়োগ করে দেখো, উপরেরটা সিপি, নিচেরটা সিভি, বিয়োগ করলে কত আসে, 2। ওই যে সেই 2 আসছিল একটু আগে দেখাচ্ছিলাম। ট্রাই অ্যাটমিকের ক্ষেত্রে তোমরা বের করবে, দুটো কেস হয় ট্রাই অ্যাটমিক। আচ্ছা, করেই দিচ্ছি চলো। ট্রাই অ্যাটমিক 2 রকমের হয়, একটা লিনিয়ার ট্রাই অ্যাটমিক, একটা প্লেনার ট্রাই অ্যাটমিক। লিনিয়ার ট্রাই অ্যাটমিকের ক্ষেত্রে এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 7। ওকে, আর প্লেনার ট্রাই অ্যাটমিকের ক্ষেত্রে এফ এর ভ্যালু আসবে হচ্ছে 6। তো লিনিয়ারের ক্ষেত্রে গামা ইকুয়ালস টু 1+2/7, তাহলে আমাদের ক্যালকুলেট করলে আসে হচ্ছে 9/7। আবারও বিয়োগ করে দেখো, 9 থেকে 7 গেলে 2 হয়। আবার পরেরটার গামা ইকুয়ালস টু 1+2/6, তাহলে কত হচ্ছে, উপরে 8 নিচে 6, 8 থেকে 6 গেলে 2 হয়। তো প্রত্যেকটাই কিন্তু আমরা বিয়োগ করে দেখলাম, ওই সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু 2, সেই ফর্মুলাটা মিলে যাচ্ছে কিন্তু দেখো অনেকটা। তো যাই হোক, এটার সাথে কোনো কানেকশন নেই অ্যাকচুয়ালি, জাস্ট এটা এমনি বলা, আর কিছু না। ওকে, দেখো এখানে তাহলে কেন 5 থেকে 3 গেলে 2 হয়, 7 থেকে 5 গেলে 2 হয়, 9 থেকে 7 গেলে 2 হয়, 8 থেকে 6 গেলেও কী হচ্ছে, 2 হচ্ছে। ওকে, তো এই ছিল আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্ট। ওকে, ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্ট। আর নেক্সট দিন আমরা পড়বো অ্যাডায়াবেটিক, আর এদিকে হচ্ছে আইসোথার্মাল প্রসেস, সেই প্রসেসগুলোর ক্ষেত্রে কী হয়। ওকে, চলো কয়েকটা কোশ্চেন আমরা একটু দেখে নিই বিষয়টা। ওকে, কিছু কোশ্চেন নিয়ে এসেছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাজাম্পশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, অল মলিকিউলস অফ এ গ্যাস আর আইডেন্টিক্যাল। এটা তো অবশ্যই অ্যাজাম্পশন। গ্যাস মলিকিউলস আর লাইক রিজিড বলস, হ্যাঁ রিজিড বলস এটা বলা যেতে পারে। ডিউরেশন অফ মলিকুলার কলিশন ইজ নট নেগলিজিবল, অল গ্যাসেস নট নেগলিজিবল বলা যেতে পারে। অল গ্যাসেস আর পারফেক্ট গ্যাসেস, এটা তো একদম ডাহা ভুল বলা চলে। ওকে, তাহলে 2-এর কী হচ্ছে, ডি নাম্বার। 3 নম্বর আসি, ইন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস ওয়ান অ্যাজিউমস দ্যাট দ্য কলিশন বিটুইন দ্য মলিকুলস আর, একটু আগে বলেছিলাম যে অ্যাজিউম করা হয় কি, অ্যাজিউম করা হয় যে কলিশন বিটুইন দ্য মলিকুলস আর পারফেক্টলি ইলাস্টিক। ওকে, 3-এর এ। তারপরে আসি, হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন আর অ্যাট দ্য সেম টেম্পারেচার, the molecules of which one of them will have more average kinetic energy. Okay,
মাথায় রাখতে হবে এখানে দেখো কাইনেটিক এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম সি আর এম এস স্কোয়ার। যদি আমরা বলি তাহলে এখানে শুধুমাত্র ডিপেন্ড করবে হচ্ছে আর এম এসের বেগের উপরে, ইয়ের উপরে। ওকে, দেখো সি আর এম এস যেটা, সি আর এম এস প্রপোর্শনাল টু রুট ওভার টি। তাহলে শুধুমাত্র এই বেগ যেটা, সেটা বেগটা একটা জিনিসের উপরে ডিপেন্ড করছে, সেটা হচ্ছে টি এর উপরে। তাহলে আমরা কি বলতে পারি যে দুটোরই কাইনেটিক এনার্জি কী হবে, সেম হবে। ওকে, তারপরে বলা আছে দ্য আরএমএস ভেলোসিটি অফ হাইড্রোজেন মলিকিউলস অ্যাট 300 কেলভিন ইস এত, দ্য আরএমএস ভেলোসিটি অফ অক্সিজেন মলিকিউলস অ্যাট 1200 কেলভিন উইল বি কত। এটার জন্য আমাদের সেই বেসিক ফর্মুলাটা দরকার আছে। বেসিক ফর্মুলাটা কি? বেসিক ফর্মুলাটা হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, রুট ওভার 3RT বাই এম, CRMS ইকুয়ালস টু, আমি আর লিখলাম, CRMS ইকুয়ালস টু রুট ওভার 3RT বাই এম। দুই ক্ষেত্রেই টি এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু বলে দিচ্ছি। এম হচ্ছে মলিকিউলার মাস, মলিকিউলার মাস অফ হাইড্রোজেন কত, হাইড্রোজেনের মলিকিউলার মাস হচ্ছে 2, যেখানে অক্সিজেনের মলিকিউলার মাস কত হচ্ছে, মলিকিউলার মাস হচ্ছে 32। ওকে, তো এটা আমি বলে দিলাম, বাকি ক্যালকুলেশন তোমরা করবে। তারপরে আসছে 6 নাম্বার, দ্য টেম্পারেচার অফ এ গ্যাস ইজ রেইজড ফ্রম 27 ডিগ্রি সেন্টিগ্রেড টু 927, দ্য আরএমএস স্পিড অফ মলিকিউলস কী হবে। আরএমএস স্পিড অফ মলিকিউলস তো চেঞ্জ হবে অবশ্যই। প্রথমত 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 300 কেলভিন, 927 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 যোগ করে দাও 1200 কেলভিন। ওকে, তাহলে দুটোর অনুপাত নিলে আসবে 1/4, 1/4-এর রুট করলে আসবে হচ্ছে 1/2 আসা উচিত না। এক সেকেন্ড, এটাকে ক্যালকুলেট করে দেখতে হবে। আমরা জানি CRMS যেটা প্রপোর্শনাল টু রুট ওভার টি, এটা করে দেখবে একবার, তাহলে ওই C1/C2 ইকুয়ালস টু রুট ওভার T1/T2 এরকম কিছু একটা আসবে। এটা করে একটা কিছু একটা চেক করে দিবে। ওকে, হাফ তো হবে না। ওকে, আচ্ছা, তো এখানে কিছু কোশ্চেনের সেট আমার দেওয়া আছে। এই কোশ্চেনগুলো তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, স্ক্রিনশট আমি চলো একটু ভাগ করে দিই, তোমরা স্ক্রিনশটগুলো তুলে নাও। এখানে এখানে স্ক্রিনশট তুলে নাও এখান থেকে 1 2 3, তারপর একটা স্ক্রিনশট তুলে নাও এখানে 1 2 3। ঠিক আছে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করে মোটামুটি যা পড়ানো হলো তার মধ্যে এই সমস্ত কোশ্চেন। আগামী ক্লাসে দেখা হচ্ছে বাদ বাকি যে সমস্ত KMTর যে বাদ বাকি টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে। ওকে, যেখানে আইসোথার্মাল এক্সপ্যানশন, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, আইসোকোরিক গ্রাফস, বিভিন্ন রকম ওই বিষয়গুলো আমরা দেখব পরের দিন। ওকে, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটি, বেল আইকনটি প্রেস করতে ভুলো না।